শুধরে যান। যারা তৃণমূলের দালালি করছেন শুধরে যান। কর্মচারীদের ডিএ দিন। তার জন্য আপনারা সরকারকে বলুন। পিসিকেও বলবো যে এই কর্মচারীগুলো তাদের ডিএ বকেয়া রেখে বছরের পর বছর দিনের পর দিন জনবিক্ষোভ কিন্তু বাড়বে। আরজি করের মতন একটা জায়গাতে একটা যে সরকারি দপ্তর, সেটা একটা হাজার হাজার লোক ওখানে আছে, হাজার হাজার লোক কাজ করছে, হঠাৎ করে একজন রেপ হয়ে মার্ডার হয়ে গেলেন। এটা একজনের পক্ষে হঠাৎ করে দিয়ে যাওয়াটা বাস্তবে সম্ভব। আর যখন ঘটনাটা ঘটছে, গোটা আরজি করে ধরুন ডাক্তার আছে, নার্স আছে, স্টুডেন্ট আছে, মেডিকেল ওয়ার্কার্সরা রয়েছে, প্রচুর লোকজন রয়েছে, কেউ কিছুই বুঝতে পারলো না, শুধু একজন বাইরে থেকে এসে করে দিয়ে চলে গেল। এটা বাস্তবে সম্ভব না। আইনের ভাষাতে অর্ডিনারি কোর্স অফ নেচার বলে একটা কথা আছে। বড় মাথার দিকে যখন সিবিআই যাচ্ছে বা ইডি যাচ্ছে, সেইখানেই যেন কীরকম হারিয়ে যাচ্ছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সবার আগে এসএসকেএম এর কিছু ডাক্তারকে জেরা করা উচিত, প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা উচিত। ওই এসএসকেএমটা পশ্চিমবাংলায় 2011 সালের পর থেকে ওখানে ট্রিটমেন্ট হয় না, ওটা একটা চুরি এবং ঘুঘুর বাসা। দেখুন, আমি বলবো সংগ্রামী যৌথ মঞ্চের যারা যারা আছেন, সরকার যত ক্ষমতা আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি লাগিয়ে নিন। আমাদের যারা ছেলেমেয়ে আছে বা এদের যারা ছেলেমেয়ে আছে, তারা না খেয়ে চাকরি চলে গেলেও জেল খেটেও এরা লড়ে বেরিয়ে আসতে জানে। সুবীর শাহর ট্রান্সফার স্টে এটাই প্রমাণ করে যে লড়াই কাকে দিতে এরা কিন্তু জানে, এবং আমরাও জানি কিভাবে লড়ে আসতে হয়। এটা করিয়েছে হলো রচনা ভগত, ডিরেক্টর আইসিডিএস। আমি নাম করে বলছি, ক্ষমতা থাকে কিছু করে নিন। পিসি বলেছে তাই জন্য করেছে, আমি নাম নিয়ে বলছি, আমি জানি তাই আমি বলছি। অনেক সংগ্রামী যৌথ মঞ্চের প্রচুর লোকজনদের প্রচুর চেষ্টা করেছেন, প্রচুর ফলস কেস দিয়েছেন, হাজারো হাজারো কেস দিয়েছেন, হাজারো হাজারো ট্রান্সফার করেছেন। আবারও হলপ করে বলছি, সংগ্রামী যৌথ মঞ্চের একটি লোকজনকেও তাদের কার্যকলাপ করা থেকে ক্ষমতা থাকে রাজ্য সরকারের প্রশাসনের যারা একদম ওপরে বসে আছেন, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বলছি করে দেখান। চ্যালেঞ্জ ছুড়ে বলছি করে দেখান। অনেক এর আগে করেছেন, আবারও করবেন, করে দেখান। আর কিছু অফিসার আমাদের রাজ্যে আছে, সেগুলোকে কিন্তু আমরা বেছে বেছে যা করার করব। আমরা জানি কারা কি করছে। এর আগে ভাস্কর ঘোষকে ফলস মিসক্যারেজ কেস দিয়েছিল, ফলস মিসক্যারেজ কেস। হাইকোর্টে মামলা হয়েছে, তারপরে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে সারেন্ডার করেছে। দুটো কোর্টে যা অবজারভেশন দিয়েছে, আর ওটা করিয়েছে হলো ওই পাণ্ডবেশ্বরের এমএলএ নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার পেছনে হাত ওনার আছে, কি করেন উনি সব খবর আমরা নিয়েছি। আর এই সুবীর শাহ ট্রান্সফারটা হাওড়া থেকে দার্জিলিংয়ে কেন হলো সেটাও আমরা কিন্তু বুঝেছি, এবং ভবিষ্যতে আমরা যারা যারা আছে তাদেরকে বেছে বেছে দেখাবো, এটা জানিয়ে দিলাম। কারণ অনেক কিছু করেছেন, ভবিষ্যতেও করবেন জানি। এখনও বলছি সময় আছে, শুধরে যান। যারা তৃণমূলের দালালি করছেন শুধরে যান। কর্মচারীদের ডিএ দিন। তার জন্য আপনারা সরকারকে বলুন। পিসিকেও বলবো যে এই কর্মচারীগুলো তাদের ডিএ বকেয়া রেখে বছরের পর বছর দিনের পর দিন জনবিক্ষোভ কিন্তু বাড়বে, এবং আগামী দিনে আরও বাড়বে। পশ্চিমবাংলায় কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, সমস্ত জিনিসটা চুরি করে আজকে পশ্চিমবাংলাটা চলছে। আর এটারও আপনাদের বলে রাখছি, প্রশাসনের যারা আছে তারা শুনে নিন, সংগ্রামী যৌথ মঞ্চের সাথে কিন্তু লড়াই করতে আসবেন না। তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, ইন্ডিপেন্ডেন্টলি লড়াই করছে। সরকার যেখানে বঞ্চিত করছে, কারা কারা কোন কোন অফিসার কি করছে আমাদের কাছে খবর আছে। আপনাদের ডিপার্টমেন্টের লোকই আমাদের খবর দিচ্ছে। আজকে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সুবীর শাহ ট্রান্সফার অর্ডারে স্টে দিয়েছে। আমরা জানি পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থা বলে একটা জিনিস আছে। যতদিন এই প্রক্রিয়া থাকবে, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। দেখুন, সঞ্জয় তিনি দোষী সিবিআই এর চার্জশিটে উঠে এসেছে। তবে আমি যেটা বিশ্বাস করি, আমার বিশ্বাসটা তো আর কেউ কেড়ে নিতে পারবে না। আমি বিশ্বাস করি সঞ্জয় একা নয়, আরও অনেকে আছে।
যেটা প্লেস অফ অকারেন্স ডিস্ট্রয় হয়ে যাওয়ার কারণে নামগুলো প্রকাশ্যে আসছে না। আপনি বলুন না, আরজি করে আপনাকে আমি নিয়ে যাব, এখন রাতেবেলা ঢুকতে দেবে ভেতরে? কোনো সরকারি হসপিটালে ঢুকতে দেয়? একটা বাইরে থেকে লোক এসে শুধু ও একা করে সব কিছু করে চলে গেল, আর ভেতরের লোকগুলো কি হাওয়া খাচ্ছিল? এটা সম্ভব কোনো দিন? পশ্চিমবাংলায় এই যে ধরা পড়লো না, বেশ কিছু অপরাধী ধরা পড়লো না, এটা সত্যি কথা। আমি বলবো কলকাতা পুলিশ প্রশাসন, তাদের আমি ফেলিওর বলতে পারবো না, কারণ অলরেডি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এভিডেন্স ট্যাম্পারিং এর মতন অভিযোগ হয়েছে। সিবিআই তদন্ত ভালো করে আমরা জানি, পশ্চিমবাংলার ক্ষেত্রে যে কি করছে সেটা আমরা জানি না। কিছু ইডি সিবিআই ভালো তদন্ত করেছে, এটা ঘটনা, নইলে কি আর পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়তো 50 কোটি টাকা নিয়ে? তদন্ত কিছু ভালো করেছে, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে যেন এদের, আমি ঠিক কোনো একটা জায়গা থেকে এরা পিছিয়ে যায়, কেন যায় জানি না। তবে আরজি করের তদন্তর ক্ষেত্রে আমি বলতে পারি সিবিআই একটা চ্যালেঞ্জিং তদন্ত নিয়েছিল। এভিডেন্স যদি জিরো হয়, প্লেস অফ অকারেন্স ডিস্ট্রাকশন পুরো যদি হয়ে যায়, এটা সত্যিকারই তদন্তকারী সংস্থার ক্ষেত্রে এটা শক্ত সঠিক তথ্য তুলে আনার, কারণ প্লেস অফ অকারেন্সটা একবার নয়, আবারও ওই 14ই নভেম্বর 2024 রাতেবেলা লোক পাঠিয়ে পিটিয়ে জায়গাটাকে ধ্বংস করা হয়েছে এবং পুলিশকে ওই জায়গার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে পুলিশ এসেছে। পুলিশ যদি ইন্টেলিজেন্স ব্যুরো রাজ্যের, তার কাছে কোনো খবর ছিল না যে 14ই নভেম্বর রাতেবেলা কি হবে? অত মানুষ আরজি করে জায়গাটা, প্লেস অফ অকারেন্সটা বাঁচিয়ে রাখতে পারত না। তাই জন্যই তো অভিযোগটা পুলিশের নামে উঠেছে। আমাদের রাজ্যে নন স্টপ, আপনি আরজি করের ঘটনাটা মিডিয়ায় প্রকাশ্যে এসেছে, তারপরে আপনি ঘটনা দেখুন 14ই আগস্ট, তারপরে আরজি করের ঘটনাটা যে ঘটেছে তা 5ই আগস্ট না 9ই আগস্ট, 9ই আগস্ট ঘটনার পরবর্তীকালে আজকে 2025 সালের 3 জানুয়ারি অবধি আপনি রাজ্যে কতগুলো খুন ধর্ষণ হয়েছে হিসাব করুন। 90% খুন ধর্ষণের পেছনে এই যারা যারা শাসক দলের লোক তারা জড়িয়ে, আর 10%টা হলো ক্রাইম। 90 থেকে 95% এরা জড়িয়ে। আপনি দেখুন জয়নগর, কুলতলি, বিভিন্ন জায়গাতে আপনি দেখুন, এরা এটাকে একটা কালচারে বানিয়ে ফেলেছে। আমরা এদের বিরুদ্ধে লড়াই করছি, আমি দেখব কতদিন এরা এটা চালিয়ে যেতে পারে। সিবিআই তদন্তে প্রশ্ন তুলে এবং সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় শুরু করলেন তিলোত্তমার মা বাবা। তিলোত্তমার মা বাবার বক্তব্য যে একা কেবল ধৃত সিভিক ভলেন্টিয়ার নয়, এর পেছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে, যেটা এক্ষুনি আপনি বলছিলেন। কিন্তু সিবিআই এই বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ, এবং এর আগে নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার, কিন্তু এই মামলায় সুপ্রিম কোর্টের বিচারাধীন হওয়ায় হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। হাইকোর্টকে মামলা শুনতে অনুমতি দিক শীর্ষ আদালত, এমনটাই আর্জি জানিয়েছেন তিলোত্তমার মা বাবা। দেখুন, এটা তো আমিও বিশ্বাস করি, একজনকে মার্ডার, একটা আরজি করের মতন একটা জায়গাতে, একটা যে সরকারি দপ্তর, সেটা একটা হাজার হাজার লোক ওখানে আছে, হাজার হাজার লোক কাজ করছে, হঠাৎ করে একজন মার্ডার হয়ে, রেপ হয়ে মার্ডার হয়ে গেলেন, এটা একজনের পক্ষে হঠাৎ করে দিয়ে যাওয়াটা বাস্তবে সম্ভব না। আর যখন ঘটনাটা ঘটছে, গোটা আরজি করে ধরুন ডাক্তার আছে, নার্স আছে, স্টুডেন্ট আছে, মেডিকেল ওয়ার্কার্সরা রয়েছে, প্রচুর লোকজন রয়েছে, কেউ কিছুই বুঝতে পারলো না, শুধু একজন বাইরে থেকে এসে করে দিয়ে চলে গেল, এটা বাস্তবে সম্ভব না। আইনের ভাষাতে অর্ডিনারি কোর্স অফ নেচার বলে একটা কথা আছে, আর নর্মালি একটা জিনিস হওয়াটাও একটা বিষয় থাকে। এটা কোনো নর্মাল সিচুয়েশন নয় যে হঠাৎ করে একটা লোককে একদম রেপ করে মার্ডার করে দিয়ে চলে গেল অত বড় একটা ক্যাম্পাসে, যেখানে অত লোক কাজ করে, কেউ কিছু দেখতে পেল না, এটা সম্ভব না। এটা সঠিক কথা, আমি ওনাদের পরিবারের সাথে আছি, ওনারা সঠিক, এটা বাস্তবেই সম্ভব না। আরো অভিযোগ যে সাক্ষীদের মধ্যে নির্যাতিতার মা নিজেই ছিলেন, অথচ তার সাক্ষ্যই নেওয়া হয়নি। সিবিআই এর তদন্তের বেশ কিছু গ্রে এরিয়া রয়েছে, সেই বিষয়গুলো শীর্ষ আদালতের নজরে আনতে চায় পরিবার। এর আগে গোটা বিষয়টা জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিলোত্তমার বাবা মা, কিন্তু হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট করে দিয়েছেন যে এই মামলা আদৌ তিনি শুনতে পারবেন কিনা তার জন্য অনুমতির প্রয়োজন আছে। আগামী সোমবার এই বিষয়টি শীর্ষ আদালতের সামনে আনা হবে। কি মনে হয় যে শীর্ষ আদালত এই মামলা হাইকোর্টের হাতে আবার তুলে দিতে পারে?
দেখুন, শুনানি তো হবে, শীর্ষ আদালত কি করবে সেটা দেখা যাক। এই মুহূর্তে আগের থেকে তো কিছু বলা সম্ভব না। সিবিআই এর তদন্ত নিয়ে পশ্চিমবাংলায় আমি যে খুব একটা যারা অফিসাররা কাজ করেছেন তাদের ব্যাপারে আমি যে এটা বলতে পারি না যে তারা মানে তাদের উপর আমি কোনো রকম ক্ষোভ দেখাতে পারি না, কিন্তু এটা আমি বলতে পারি যে একটা লেভেলের পর আপনি এসএসসি প্রাইমারি মামলাগুলো দেখুন না, বড় মাথার দিকে যখন সিবিআই যাচ্ছে বা ইডি যাচ্ছে সেইখানেই যেন কীরকম হারিয়ে যাচ্ছে। বাকিটা ঠিক আছে, পার্থ চট্টোপাধ্যায় অবধি ঠিক আছে, এটা ভুল হয়নি কিছু, নাহলে তো আর এতজন এই যে আপনার টেট কেলেঙ্কারিতে চাকরি বিক্রিতে অ্যারেস্ট তো হতো না, ঠিক ঠিক লোককেই ঠিক ঠিক তদন্ত করেই কিন্তু গেছে। কিন্তু তার ওপরের ধাপটাতে অবধি যখন যাচ্ছে তখন আমি দেখছি যে যেমন অন্যান্য রাজ্যে একদম মাথা থেকে পা পর্যন্ত সিবিআই খুঁড়ে বার করছে, আমাদের রাজ্যে মাথাটা অবধি কেন যেতে পারছে না। এখানে ওই সন্দীপ ঘোষ পর্যন্ত গেল, তারপরের ধাপে কেউ আছে কি না সেইটা সিবিআইকে যাচাই করে বা পার্থ চট্টোপাধ্যায়ের পরের ধাপটাকে যখন সিবিআই এগোতে পারবে তখন বুঝবো যে না, এ রাজ্যেও সিবিআই সফল। তিলোত্তমার বাবা বলছেন যে সিভিক ভলেন্টিয়ার দোষী, এখনো যারা দোষী রয়েছে তারা তথ্য প্রমাণ লোপাট করেছে যারা, তাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট সেভাবে দেবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ সিবিআই 90 দিনেও চার্জশিট জমা দিতে পারেনি। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে, সেই কারণেই হাইকোর্টে গিয়েছি, আর হাইকোর্টে একটা শুনানির ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেই সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হচ্ছি। দেখুন, সিবিআই যে আরজি করের তদন্ত করাটা সিবিআইয়ের কাছে চ্যালেঞ্জিং, তার কারণ হচ্ছে হলো প্লেস অফ অকারেন্সে যে তথ্য প্রমাণগুলো ছিল সেগুলো সব ডিস্ট্রয় করেছে শাসক দল, পুলিশের নেতৃত্বে করেছে। এটা তো অস্বীকার করার জায়গা নেই, কারণ সিবিআই নিজেই ওটার মামলা করেছে। তদন্তটা সত্যি খুব চ্যালেঞ্জিং, কিন্তু আমি যেটা বলতে চাইছি, মাথা অবধি যদি একটা তদন্তকারী সংস্থা পৌঁছতে না পারে তাহলে সেই তদন্তকে আমি সফল তদন্ত বলতে পারি না। বাঘ ধরতে গিয়ে আমি যদি বেড়াল ধরে আনি, অনেক সময় বেড়ালকে ধরতে হয়, যে বাঘটাকে আমি ধরতে পারলাম না, তাহলে কিন্তু কোনো লাভের লাভ কিছু হলো না বলে অন্তত আমি মনে করি। এটাই একটা প্রশ্ন যে অন্যান্য রাজ্যে যখন কোনো মানে তদন্ত করছে সিবিআই, দেখা যাচ্ছে যে একেবারে মাথা পর্যন্ত চলে যাচ্ছে এবং সেখানে অপ্রতিরোধ্য গতিতে তারা যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি সেটা বের করে ফেলছে। দেখা যাচ্ছে যে অন্যান্য রাজ্যের আমরা দেখতেও পেয়েছি যে যারা সেখানকার মুখ্যমন্ত্রীরা জেলে চলে গেছেন। তো সেখানে দাঁড়িয়ে এই রাজ্যে যে কোনো মামলাই হোক, একের পর এক দুর্নীতি মামলা সিবিআই বা ইডিরা হাতে নিয়েছে, কিন্তু সেই মামলাগুলো মানে এই একটাই প্রশ্ন যে কেন মাথা অবধি সিবিআই যেতে পারছে না কেন? মানে এখানেই কোনো সেটিং তত্ত্ব কাজ করছে বলে মনে হচ্ছে। দেখুন, প্রমাণ কতটা পেয়েছে আমি জানি না, সিবিআই এর ইনফ্রাস্ট্রাকচার কতটা পেয়েছে আমি জানি না, আর এ রাজ্যের যে মাথা আছে বা যারা মাথা আছে তারা বিরাট ইনফ্লুয়েন্সিয়াল, এটা আমি বুঝি। তিনটে জিনিসই আছে। এখন এক্স্যাক্ট ঘটনাটা কি ঘটেছে সেটা আরো কিছুদিন গেলে বোঝা যাবে। আপনি সারদা তদন্ত দেখুন, জলে চলে গেল। সারদা চিটফান্ড, এ তো জলে তদন্ত চলে গেল। আজকে যদি চাকরি বিক্রির তদন্তটা হাইকোর্ট না মনিটর করত, কোর্ট সুপ্রিম কোর্ট নিজে একটা টাইমে মনিটর করেছে, এটা যদি না করতো তাহলে জিরো হতো, কিছুই হতো না। তাই কোথাও গিয়ে কিছু তো একটা রাজ্যে হচ্ছে, যেটার জন্য রাজ্যের মানুষের কনফিডেন্সের অভাব বোধ হচ্ছে, সবারই হচ্ছে। আমি এটা বলছি না যে সিবিআই এর অফিসাররা ইনকম্পিটেন্ট, মেবি ইনফ্রাস্ট্রাকচার দরকার, মেবি কিছু ভেতরে গন্ডগোল আছে, সেটা বলতে পারছি না। হয়তো মেবি এখনো প্রমাণ সেইভাবে বার করতে পারেনি, বা প্রমাণ পেয়েছে সেটাকে হয়তো পরে ছাড়বে, কিন্তু কিছু একটা হচ্ছে, নাহলে এই জিনিস হতে পারে না। তবে আবারও বলছি, অফিসাররা এই জন্য কম্পিটেন্ট, নাহলে পার্থ চট্টোপাধ্যায়কে ধরলো কি করে? তাহলে স্টার্টিং অফ সিবিআই ইডি গুড, কিন্তু এন্ডিংটা শেষটা ঠিক হচ্ছে না। কালীঘাটের কাকু বলছেন যে পেসমেকারের ব্যাটারি খারাপ, এসএসকেএম বলছে ভুল। কোন রহস্য দানা বাড়ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। সোমবার তাকে প্রথমে এসএসকেএমেই নিয়ে যাওয়া হয়েছিল এবং এসএসকেএম সূত্রের খবর সংজ্ঞাহীন অবস্থায় রোগীকে দেখে পেসমেকার পরীক্ষা করানো হয়। এসএসকেএম এর পরীক্ষাতে পেসমেকারে কোনো সমস্যা চিহ্নিত হয়নি এবং ঘটনাক্রমের প্রেক্ষিতে আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে পেসমেকারে সমস্যার দাবি ভুয়ো হলে কাকু সংজ্ঞাহীন হন কি করে, এবং সেই পরীক্ষা সংক্রান্ত সমস্ত রিপোর্ট এ বিষয়ে আদালতকে জানানো হয়েছে কিনা, এই বিষয়ে প্রশ্ন উঠছে। এটা কি নতুন কোনো খেলা?
দেখুন, আমি মনে করি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সবার আগে এসএসকেএম এর কিছু ডাক্তারকে জেরা করা উচিত, প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা উচিত। ওই এসএসকেএমটা পশ্চিমবাংলায় 2011 সালের পর থেকে ওখানে ট্রিটমেন্ট হয় না, ওটা একটা চুরি এবং ঘুঘুর বাসা। তৃণমূলের যারা নেতা আর শাসক দলের যারা ঘনিষ্ঠ, এই দুটো ক্যাটাগরি যখন জেলে যায় তখনই তাদের এসএসকেএম এর কথা মনে পড়ে। পিসির পরিবারের লোকজন যখন ট্রিটমেন্ট করাতে যায় তখন প্রাইভেট হসপিটালে যায়, আর যখন পিসির পা ভেঙে যায় ভোটের আগে তখন পিসি এসএসকেএমে যায়। এটা আমরা দেখেছি, এটা তথ্য, এটা রেকর্ড। পিসির পরিবারের যখন কিছু হয় তখন তারা বিদেশে ট্রিটমেন্ট করাতে যায়। ভাইপো বিদেশ যায়, এখন অনুপ্রেরণায় যায় না কি করতে যায় সেটা ভাইপোই বলতে পারবে। আর যখন পিসির পা ভেঙে যায় ভোটের আগে তখন পিসি এসএসকেএমে যায়। এই এসএসকেএম এর ডাক্তারদের নিয়ে তদন্ত হওয়া উচিত। ন্যাশনাল মেডিকেল কমিশন, সিবিআই, ইডি এবং এসএসকেএমটা আমি বলছি একটা ঘুঘুর বাসা, এটা তদন্ত হওয়া উচিত এবং এই এসএসকেএমটা নিয়ে আমরা ভবিষ্যতে লড়াই করব। যতগুলো এই শাসক দলের নেতা আছে, যতগুলো কেস আছে, যতবার সিবিআই অ্যারেস্ট করেছে, শুধু পার্থ চট্টোপাধ্যায়টা আইনি লড়াই করে ওটা আটকানো হয়েছে, সব গিয়ে থাকে এসএসকেএম। এই যে কালীঘাটের কাকু এসএসকেএমে আছে, এটা কেন এসএসকেএম এর ট্রিটমেন্ট হবে কেন? এই চোরগুলোর অন্য জায়গায় হবে না কেন? বাবার সম্পত্তি এসএসকেএম, এই ডাক্তারগুলো জড়িয়ে। মমতার কোপে ফের মমতার পুলিশ। তিনি এবার কোনো লবি বরদাস্ত করবেন না, প্রকাশ্য বৈঠকে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং মমতার পুলিশে কোন লবির কথা বলছেন সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এই লবি কি, মানে সেখানে কারা থাকতে পারেন? দেখুন, পুলিশের মধ্যে আমি বিশ্বাস করি প্রচুর সৎ পুলিশ অফিসার আছে, তারা দেশের জন্য কাজ করে। আর কিছু আছে তৃণমূলের দালাল, সেগুলোকে আমরা জানি, চিনি এবং ভবিষ্যতে তাদের আমি ব্যবস্থা করব। আমরা অনেকেই আছি, করব, ছাড়বো না একটাকেও। পুলিশ সাধারণ মানুষকে, আইনজীবী থেকে সাধারণ মানুষ, আপনি যদি দেখেন যা হ্যারাসমেন্ট করেছে, অকল্পনীয়। পুলিশের নেতৃত্বে 2021 সালে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, পুলিশের নেতৃত্বে আরজি করের এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে, এটা ঘটনা পুলিশের নেতৃত্বে হয়েছে। সৎ পুলিশ অফিসার কিছু আছে। আমি আপনাকে বলে দিই, এটা তথ্য, গোপন হলো তথ্য, ঘটনা সত্যি, তার জন্য যে যা পারে করবে। লালবাজারে, কলকাতা পুলিশের লালবাজারে তাদের সুপিরিয়র অফিসারদের পুলিশরা বলেছে যে আপনাদের ওরাল ইনস্ট্রাকশনে আপনারা কাজ করব না, লিখিত দেবেন, এটা বলেছে। তারা বিক্ষোভ জানিয়েছে লালবাজারে, খবর নিন। পুলিশের মধ্যে এটা, কারণ সৎ পুলিশ অফিসার আছে, কিছু অফিসার সেটা মেনেও নিয়েছে, কিন্তু ওই কিছু চটি চাটা আছে আর কিছু দালাল পুলিশ অফিসার আছে, কিছু তৃণমূল পুলিশ অফিসার আছে। তারা পশ্চিমবঙ্গ তৃণমূল পুলিশ বলে নিজেদের পরিচয় দিতে ভালোবাসে। দেখবেন না মাঝে মাঝে কিছু পুলিশ অফিসার একদম প্রকাশ্যে মঞ্চেই তৃণমূলের হয়ে, পশ্চিমবাংলায় ঘটনা ঘটেছে তো, করেছে, অনেক পুলিশ অফিসার করেছে, কলকাতা পুলিশেও আছে। এই সেকশনটাকে আমরাও দেখব।